ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যখন দিন দিন আরও বিস্ফোরক রূপ নিচ্ছে, ঠিক তখনই আকাশে শুরু হয়েছে এক নতুন যুদ্ধ। ড্রোন, যুদ্ধবিমান আর মিসাইলের এক ভয়ঙ্কর সংঘর্ষ। ইরান দাবি করেছে তাদের আকাশসীমার গভীরে একটি বহুমূল্যের মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানায়, ইস্পাহান প্রদেশের আকাশে একটি MQ-1 ড্রোন ধ্বংস করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের দাবি এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ নজরদারি মিশনের অংশ, যা তাদের উন্নত সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। শুধু ড্রোন নয়, ইরান আরও বড় দাবি তুলছে। তাদের মতে, সাম্প্রতিক সংঘর্ষে তারা একাধিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর কাছে এবং দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে সংঘটিত হামলা। ইরানি কর্মকর্তারা একে বলছেন একটি টার্নিং পয়েন্ট, একটি কালো দিন যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ শক্তিকে বড় ধাক্কা দেওয়া হয়েছে। একই সময় ইসরায়েলও থেমে নেই। তারা তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার ঘোষণা দিয়েছে। লক্ষ্যবস্তু ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র গবেষণা কেন্দ্র এবং ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণাগার। ইসরায়েলের দাবি এসব স্থাপনা ইরানের উন্নত অস্ত্র তৈরির মূল কেন্দ্র, যদিও এসব হামলার স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও পাওয়া যায়নি। এই সংঘর্ষে আকাশ যেন হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্র। ড্রোন, ফাইটার জেট, ফ্লেয়ার সব মিলিয়ে এক উচ্চ ঝুঁকির লড়াই চলছে। এরই মধ্যে তাসনিম নিউজ এজেন্সি নতুন দাবি তুলেছে। তারা বলছে একটি মার্কিন বা ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হতে পারে। তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে ধ্বংসাবশেষ, যেখানে একটি ইঞ্জিনের এক্সহস্ট অংশ দেখা যায়। বিশ্লেষকদের মতে এটি F-16 বা F-35 হতে পারে, তবে F-16 হওয়ার সম্ভাবনাই বেশি। আরও জানা গেছে, তেহরান সহ বিভিন্ন শহরের আকাশে একাধিক যুদ্ধবিমান উঠতে দেখা গেছে এবং ইরানি প্রতিরক্ষা ইউনিট সেগুলোর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়েছে। কিছু বিমান পালানোর চেষ্টা করতে ফ্লেয়ার ছুড়েছে। তবে এসব দাবি এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের ঘটনা সামনে এসেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে একটি A-10 ওয়ারথগ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। একই সময়ে আরেকটি বড় ঘটনা ঘটে। একটি F-15E স্ট্রাইক ঈগল ইরানের আকাশে ভূপাতিত হয়। এই F-15E-তে দুইজন ক্রু সদস্য ছিলেন, তার দুজনই ইজেক্ট করতে সক্ষম হন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, কিন্তু অন্যজন এখনও নিখোঁজ। তাকে খুঁজতে চলছে জোর তল্লাশি। অন্যদিকে A-10 বিমানটির একমাত্র পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। উদ্ধার অভিযানে বাধা না দিতে তারা ইরানি পরিকল্পিত কিছু হামলা স্থগিত করে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া প্রথমে দাবি করেছিল তারা একটি F-35 ভূপাতিত করেছে। এমনকি তারা ঘোষণা দেয় যে কেউ মার্কিন সেনাকে খুঁজে পাবে তাকে পুরস্কৃত করা হবে। এটি এই যুদ্ধের প্রথম নিশ্চিত ঘটনা যেখানে ইরানের আঘাতে একটি মার্কিন ফাইটার জেট ধ্বংস হয়েছে। হোয়াইট হাউসও বিষয়টি স্বীকার করেছে। প্রেস সেক্রেটারি জানিয়েছেন, প্রেসিডেন্টকে পুরো পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। F-15E স্ট্রাইক ঈগল বোয়িং নির্মিত এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী অস্ত্র। এটি গভীর আঘাত হানতে এবং আকাশে লড়াই চালাতে সক্ষম। তবে এই ঘটনার পর বড় প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি সত্যি আকাশে আধিপত্য ধরে রাখতে পারছে? কারণ এর আগেও 3টি F-15E বিমান ফ্রেন্ডলি ফায়ারে হারানোর খবর ছিল। আর এখন নতুন করে ক্ষতি, নতুন করে ঝুঁকি। এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিরক্ষা মন্ত্রী বারবার দাবি করেছেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কার্যত জয়ী। তারা বলছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তবতা যেন ভিন্ন গল্প বলছে। কারণ আকাশে এখনও লড়ছে ইরান, এখনও প্রতিরোধ করছে, এখনও তারা দেখাচ্ছে তাদের আকাশ এত সহজে দখল করা যাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধক্ষেত্রের সাফল্যের দাবি করে ইরান ইঙ্গিত দিতে শুরু করে। এর চেয়েও বড় চমক সামনে আসছে। ডোনাল্ড ট্রাম্প যখন শান্তির কথা বলছেন, চুক্তির কথা বলছেন, তখন ইরান দাবি করে আসল যুদ্ধ তো এখনই শুরু। ট্রাম্প বলেন ইরানই নাকি যোগাযোগ করেছে, তারা চুক্তি করতে চায়, তবে শর্ত একটাই, আর যুদ্ধ নয়, আর কোনো পারমাণবিক অস্ত্র নয়। ট্রাম্প দাবি করেন ইরান নাকি এতে রাজি, কিন্তু ইরান জানায় তাদের নতুন যুদ্ধ পরিকল্পনা অনুমোদন পেয়েছে এবং আগামী দিনগুলোতে বড় ফল আসতে পারে। নতুন কৌশল, অদেখা সক্ষমতা সবই প্রস্তুত। ইঙ্গিত স্পষ্ট, আরও বড় কিছু আসছে। ইসরায়েলের ওপর ভয়াবহ আঘাতের কথাও বলা হয়। দিমোনা, আরাদ, হাইফা এবং তেল আবিব সব জায়গা ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়। যুদ্ধ এখন আরও বিপজ্জনক পর্যায়ে ঢুকেছে। তেহরানের কর্মকর্তারা বলছেন পরবর্তী হামলাগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এক সামরিক সূত্র জানায় সঠিক সময়ের জন্য কিছু বিশেষ পরিকল্পনা গোপনে রাখা হয়েছে, যা শত্রুকে হতবাক করে দেবে।
ওই সূত্র দাবি করে ট্রাম্পের সামরিক কৌশল একে একে ব্যর্থ হচ্ছে, তাই তিনি যুদ্ধক্ষেত্রের বদলে কথার লড়াই নেমেছেন। তাদের ভাষায় যুক্তরাষ্ট্র সামরিকভাবে জিততে পারবে না, এমনকি হরমুজ প্রণালী খুলতেও পারবে না। ইরান আরও জানায় তাদের পরবর্তী হামলা শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনেই সীমাবদ্ধ থাকবে না, আকাশসীমা, জ্বালানি খাত, এমনকি অর্থনীতিতেও আঘাত আসতে পারে, অর্থাৎ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে নতুন নতুন ক্ষেত্রে। এই সতর্কতার মাঝেই ইরান একের পর এক হামলা চালায়। ইসরায়েলের দিমোনা এলাকায় অতি ধ্বনিগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যেখানে তাদের গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে বলে ধারণা করা হয়। এতে হতাহতের দাবি করা হয়। দক্ষিণের শহর আরাদেও বড় হামলার কথা বলা হয়, যেখানে শত শত মানুষ নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানায়। এরপর হাইফা বন্দরে ক্লাস্টার বোমা এবং 24 মার্চ তেল আবিবে বোমা হামলা চালানো হয়। ইসরায়েল জানায় 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে 4000-এর বেশি মানুষ আহত হয়েছে। হামলা পাল্টা হামলার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। 23 মার্চ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দেয় তাদের পূর্ব পরিকল্পিত মহড়া এখন বাস্তব যুদ্ধের সঙ্গে মিলে গেছে। নতুন কৌশল, উন্নত অস্ত্র সবই ব্যবহার করা হচ্ছে। এদিকে ট্রাম্প আবারও দাবি করেন ইরান চুক্তি করতে চায়, কিন্তু ইরান তা অস্বীকার করে এবং এটিকে যুক্তরাষ্ট্রের দুর্বলতার প্রমাণ বলে তুলে ধরে। ইরান জানায় তাদের সেনারা আরাস-2 ড্রোন ব্যবহার করে ইসরায়েলের 2টি মহাকাশ শিল্প স্থাপনা এবং একটি মার্কিন নজরদারি ঘাঁটিতে হামলা চালিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের দাবি, তেল আবিব, ইয়কনিম এবং রামাতান এলাকায় সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে। পরবর্তী ধাপে নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে, যেখানে শত্রুপক্ষের সেনাদের অবস্থান চিহ্নিত করে আঘাত হানা হচ্ছে। ইরান সতর্ক করে বলেছে তাদের গোয়েন্দা ইউনিট সবকিছু নজর রাখছে, কোথাও লুকিয়েও রক্ষা পাওয়া যাবে না। তাদের ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যুদ্ধের সমীকরণ বদলে গেছে, এখন তা ইরানের পক্ষে। ট্রাম্প আবার বলেন এই চুক্তি হলে ইসরায়েল দীর্ঘমেয়াদী শান্তি পাবে। তিনি দাবি করেন তারা খুব শিগগিরই একটি বড় বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করতে পারতেন, কিন্তু চুক্তির সম্ভাবনার কারণে তা করেননি। তিনি আরও বলেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, এটাই চুক্তির প্রধান শর্ত। প্রয়োজনে যুক্তরাষ্ট্র নিজেই গিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আসবে। তেলের প্রসঙ্গে ট্রাম্প বলেন বাজারে যত বেশি তেল থাকবে তত ভালো। ইরান কিছু অর্থ পেলেও তা যুদ্ধে বড় প্রভাব ফেলবে না। যুদ্ধ চলছে, উত্তেজনা বাড়ছে, আর সেই উত্তেজনার মাঝেই এক চমকপ্রদ মোড়। দাবি উঠেছে এই রক্তগরম সংঘর্ষের মধ্যেই প্রথম বড় সাফল্য পেয়েছে ইরান ও তার মিত্ররা। ইরাকের রাজধানী বাগদাদ, এই শহরই এখন নতুন নাটকের মঞ্চ। এখানকার ভিক্টোরিয়া বেস কমপ্লেক্স, যা 2003 সালের ইরাক যুদ্ধের পর থেকে মার্কিন ও জোট বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল, সেটি এখন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। কারণ একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থামছে না। ইরানপন্থী শিয়া মিলিশিয়াদের জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নিয়মিত আঘাত হানছে এই ঘাঁটিতে। তাদের দাবি এই চাপেই নাকি যুক্তরাষ্ট্র ও ন্যাটো 24 ঘন্টার জন্য যুদ্ধবিরতির অনুরোধ করেছে, যাতে তারা নিরাপদে সৈন্য সরিয়ে নিতে পারে। এই যুদ্ধবিরতি এসেছে ইরাকি সরকারের মধ্যস্থতায়। মিলিশিয়া গোষ্ঠীগুলো বলছে অনুরোধটা সরাসরি ওয়াশিংটন ও ন্যাটোর পক্ষ থেকে এসেছে। 24 ঘন্টার এই বিরতিতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৈন্য সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরপর তাদের তুরস্কে নেওয়া হবে, কিন্তু শর্তও কম নয়। মিলিশিয়ারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সময় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর কোনো ঘাঁটি বা যোদ্ধাদের টার্গেট করা যাবে না, বিশেষ করে সামারা কারবালা অঞ্চলে। কোনো শর্ত ভাঙলেই সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি শেষ। পরিস্থিতি কতটা উত্তপ্ত তার প্রমাণ মিলেছে আরও এক ঘটনায়। ন্যাটোর একাধিক পরিবহন বিমান নাকি ঘাঁটিতে নামতেই পারেনি। চারপাশে চলছিল ভারী গোলাবর্ষণ, ফলে দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজন পড়ে। ভিক্টোরিয়া বেস এতদিন ছিল যুক্তরাষ্ট্রের লজিস্টিক ও সাপোর্ট সেন্টার। এখান থেকে পরিচালিত হতো অনেক সামরিক কার্যক্রম। এখন এই ঘাঁটি ছেড়ে যাওয়া মানে বাগদাদের কেন্দ্রে বিদেশি সেনা উপস্থিতির কার্যত সমাপ্তি। তবে পুরো গল্পটা হঠাৎ নয়। 2024 সালে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হয়েছিল, যেখানে বলা হয় 2026 সালের মধ্যে ধাপে ধাপে মার্কিন নেতৃত্বাধীন জোট তাদের মিশন শেষ করবে। কিন্তু সাম্প্রতিক হামলা ও উত্তেজনা সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। এদিকে ইরানপন্থী গোষ্ঠীগুলোর আক্রমণ থামছে না। তারা দাবি করেছে গত 24 ঘন্টায় 27টি অভিযান চালানো হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে মার্কিন ঘাঁটি ও স্বার্থকে। এই উত্তেজনার মাঝে হুমকি এসেছে আরো বড় আকারে। ইরাকের শক্তিশালী গোষ্ঠী হারাকাত হিজবুল্লাহ আল-নুজাবা সরাসরি সতর্ক করেছে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুকে।
তাদের বার্তা পরিষ্কার। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পুরো পশ্চিম এশিয়ার জ্বালানি অবকাঠামো হবে তাদের লক্ষ্য। অন্যদিকে ট্রাম্পও থেমে নেই। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয় তাহলে ইরানের বড় বড় বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে। সব মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরণের অপেক্ষায় থাকা এক আগ্নেয়গিরি। একদিকে মার্কিন ও ন্যাটো বাহিনীর সম্ভাব্য পিছু হটা, অন্যদিকে ইরানপন্থী শক্তির বাড়তে থাকা আক্রমণ। সবকিছু মিলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য যেন বদলে যাচ্ছে। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটা প্রভাবের, শক্তির আর টিকে থাকার লড়াই। আর সেই লড়াইয়ে কে জিতবে কে হারবে তার উত্তর এখনো অজানা। ইরানের ছোড়া উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমাদ ও মাল্টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। বিশেষ করে লক্ষ্যবস্তু ছিল দিমনা, যেখানে রয়েছে ইসরায়েলের প্রধান পারমাণবিক স্থাপনা। মাত্র কয়েকদিনের মধ্যেই দ্বিতীয়বারের মতো এই স্থানে হামলা চালানো হলো। ইরানি গণমাধ্যম দাবি করছে, আগের হামলায় ডিমোনা ও আশেপাশের এলাকায় 200-র বেশি মানুষ হতাহত হয়েছে, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি। শুধু দিমোনা নয়, হামলার তালিকায় ছিল তেল আবিব এবং দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। একটি ক্ষেপণাস্ত্র হাইফা অঞ্চলে ক্লাস্টার বোমা বহন করছিল। আকাশে সেটি ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে বিস্ফোরিত হয়। এর একটি অংশ একটি আবাসিক বাড়িতে আঘাত হানে, যার ফলে ভবনটির দেয়ালে স্পষ্ট ক্ষতির চিহ্ন দেখা যায়। তবে আশ্চর্যের বিষয়, সেই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, কিন্তু ভয়, আতঙ্ক সেটি ছড়িয়ে পড়ে চারদিকে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরাসরি আহত না হলেও বহু মানুষ মানসিক আঘাতে ভুগছেন। আতঙ্ক, উদ্বেগ এগুলো এখন নতুন এক যুদ্ধের অংশ। এদিকে শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইরান। অন্যদিকে আবার নতুন এক বিস্ফোরক খবর। 24 মার্চ ইরানের ভেতরেই 2টি জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে। লক্ষ্য ছিল ইস্পাহানের গ্যাস অবকাঠামো এবং খোরামশারের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ পাইপলাইন। এই হামলা হয়েছে ঠিক সেই সময় যখন ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র 5 দিনের জন্য এসব স্থাপনায় হামলা বন্ধ রাখবে। তাহলে প্রশ্ন উঠছে, কে কাকে ভুল তথ্য দিচ্ছে? ট্রাম্প বলছেন আলোচনা এগোচ্ছে, ইরান বলছে আলোচনা নেই, শুধু প্রতিশোধ। এই দ্বন্দ্বের মাঝে এক ভয়ঙ্কর বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধ এখন আর শুধু বোমা বা গুলির নয়, এটি তথ্যেরও যুদ্ধ। একদিকে কূটনীতির কথা, অন্যদিকে ক্ষেপণাস্ত্রের গর্জন। আর এই দুইয়ের সংঘর্ষেই মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক অজানা ভবিষ্যতের সামনে। শেষ পর্যন্ত কি আলোচনা টেবিল জিতবে, নাকি যুদ্ধক্ষেত্রই ঠিক করে দেবে ইতিহাসের নতুন অধ্যায়? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুন, আর সেই আগুনের ভেতরেই যেন তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা। কথার টেবিলে শান্তির প্রতিশ্রুতি, আর যুদ্ধক্ষেত্রে আগুন ঝরা প্রতিশোধ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করল অপারেশন ট্রু প্রমিস 4-এর 78তম ঢেউ শুরু হয়েছে। আর সেই ঢেউ শুধু কোনো হামলা নয়, এটি যেন এক বার্তা। আলোচনার ভাষা নয়, এখন কথা বলছে ক্ষেপণাস্ত্র। দক্ষিণ ইসরায়েলের আকাশে যেন হঠাৎই আগুন জ্বলে উঠল। সাইরেন বেজে উঠল, মানুষ দৌড়াতে লাগলো আশ্রয়ের খোঁজে। আর ঠিক সেই মুহূর্তেই আকাশ চিরে নেমে এলো ক্ষেপণাস্ত্র। এটি কোনো সাধারণ হামলা নয়, এটি ছিল শক্তির ঘোষণা, প্রতিশোধের বার্তা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তারা তাদের চলমান ট্রু প্রমিস 4 অভিযানের 73তম ধাপ শুরু করেছে। একসঙ্গে একাধিক শহরে আঘাত, ডিমোনা, আরাদ, এলাত, বেয়ারশেবা, কিরিয়াত গাত। একটি সমন্বিত, পরিকল্পিত এবং ভয়ঙ্কর আক্রমণ। এই হামলার কেন্দ্রে ছিল উন্নত ক্ষেপণাস্ত্রের ঝড়। ব্যবহার করা হয়েছে ফাত্তা মিসাইল, একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা উচ্চ গতিতে উড়ে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এর সঙ্গে ছিল গাদার মিসাইল এবং ইমাদ মিসাইল, দীর্ঘ পাল্লার শক্তিশালী অস্ত্র যা নির্ভুলভাবে গভীরে আঘাত হানতে সক্ষম। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোনও ছিল এই আক্রমণের অংশ। একটি পূর্ণাঙ্গ আকাশ যুদ্ধ, নিঃশব্দে শুরু, বিস্ফোরণে শেষ। সবচেয়ে আলোচিত লক্ষ্য ডিমোনা। এই শহরেই রয়েছে নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, ইসরায়েলের সবচেয়ে গোপনীয় পারমাণবিক গবেষণা কেন্দ্র। বছরের পর বছর ধরে রহস্যে ঢাকা এই স্থাপনায় হঠাৎ হয়ে উঠল যুদ্ধের কেন্দ্রবিন্দু। ইসরায়েলি সূত্র জানিয়েছে, অন্তত 180 জন আহত হয়েছে ডিমোনা ও আশেপাশের এলাকায়। কেউ শার্প নিলে বিদ্ধ, কেউ আতঙ্কে আহত, কেউ আশ্রয়ে দৌড়াতে গিয়ে পড়ে গেছে। রাস্তা জুড়ে অ্যাম্বুলেন্স, হাসপাতালে লম্বা লাইন, রাতের অন্ধকারে আলো জ্বলছে শুধু জরুরি কক্ষে। এই হামলার পেছনে রয়েছে প্রতিশোধের গল্প। ইরান বলছে তাদের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আগে হামলা চালানো হয়েছিল,
সেই আঘাতের জবাবেই তারা এবার সরাসরি আঘাত করেছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনার কাছাকাছি। যদিও আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে ডিমোনার পারমাণবিক কেন্দ্রে কোনো ক্ষতি বা তেজস্ক্রিয়তার প্রমাণ পাওয়া যায়নি, তবুও আতঙ্ক কমেনি, কারণ আঘাতের প্রতীকী গুরুত্ব বিশাল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, যা একসময় ছিল অপ্রতিরোধ্য, সেই ঢাল এবার ভেদ হয়েছে বলে দাবি উঠছে। একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়া নতুন প্রশ্ন তুলছে আকাশ কি আর নিরাপদ? বেনিয়ামিন নেতানিয়াহু একে দেশের জন্য সবচেয়ে কঠিন রাতগুলোর একটি বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন একটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে পারমাণবিক স্থাপনায় হামলা পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। ডিমোনা 1958 সাল থেকে কার্যকর, ইসরায়েলের পারমাণবিক শক্তির প্রতীক। যদিও দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, তবুও বিশ্বব্যাপী ধারণা ভিন্ন। আর আজ সেই প্রতীকই সরাসরি নিশানায়। রাত নামছে দক্ষিণ ইসরায়েলে, কিন্তু অন্ধকারের চেয়েও ভারী হয়ে আছে অনিশ্চয়তা। এটি কি কেবল সীমিত প্রতিশোধ, নাকি শুরু হচ্ছে আরো ভয়ঙ্কর এক অধ্যায়? মার্কিন রণতরী নিশানা করে আবার ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিশানা করে উপকূলীয় অঞ্চল থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী 25 মার্চ এমন দাবি করেছে। ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে সশস্ত্র বাহিনী মার্কিন এই রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই অভিযানের কথা জানিয়েছে। ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শামরাম ইরানি বলেছেন, শত্রুর বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাগালে আসামাত্রই লক্ষ্যবস্তু করা হবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। প্রতিটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ওদিকে ইসরায়েলে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মাত্র 40 মিনিটে ইহুদিবাদী ভূখণ্ডে 4 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে এই তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, 40 মিনিটের ব্যবধানে ইসরায়েলে 4 দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে বৃহত্তর তেল আবিব এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি আর্মি রেডিও তেল আবিবের আশপাশে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। এছাড়া হাদেরা এলাকায় একটি বড় বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশন। এর আগের দিনও তেল আবিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। 25 মার্চ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এই তথ্য জানিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বিবৃতিতে বলা হয়, খাইবার শেখান এম-10 সহ শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল তেল আবিবের উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে গোয়েন্দা স্থাপনা, রামাত গান ও নেগেভে ইসরায়েলি সেনাবাহিনীর বাণিজ্যিক ও সহায়তা কেন্দ্র এবং বীরসেবার সামরিক লজিস্টিক ও দক্ষিণাঞ্চলীয় কমান্ড সেন্টার। আইআরজিসির দাবি, হামলার ফলে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আগুন ও ধোঁয়ার বিস্তৃত দৃশ্য দেখা গেছে এবং 20 লাখের বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে, যা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার প্রমাণ। সংস্থাটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পেন্টাগন ও ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমান যুদ্ধ সংক্রান্ত খবর ও হামলার চিত্র গোপন করছে, যা শত্রুপক্ষের উদ্বেগের স্পষ্ট প্রমাণ। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে তেহরান। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঞ্চলিক ঘাঁটি এবং অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরানে হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে যুক্তি দিচ্ছেন, মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে।
গত সপ্তাহে বেশ কয়েকবার ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে সৌদি যুবরাজে। এসব আলোচনার বিষয়ে জানেন এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই কথা জানিয়েছে। সৌদি যুবরাজ যুক্তি দিয়েছেন, ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দীর্ঘমেয়াদী হুমকির মুখে রেখেছে, যা ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমে দূর করা যেতে পারে। তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন। ইরানের হামলা সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের হৃদয়ে। ইরানের এলিট বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বলছে, এই হামলা ছিল এমন সব সামরিক গোয়েন্দা স্থাপনায় যেগুলো এতদিন অভেদ্য বলে মনে করা হতো। কিন্তু হামলার সীমা সেখানেই থেমে থাকেনি। ইরান দাবি করছে তারা আঘাত হেনেছে রামাদগান, নেগেভ এবং বীরশেবা এর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টারগুলোতে। লক্ষ্য ছিল লজিস্টিক্স, সামরিক সমন্বয় কেন্দ্র, অর্থাৎ যুদ্ধ চালানোর মেরুদণ্ড। এই হামলায় ব্যবহার করা হয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের ছাঁদ। ইরানের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানি সূত্রগুলো বলছে, বিভিন্ন স্থানে আগুনের গোলা, ধোঁয়ার স্তম্ভ আর এক অদ্ভুত বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। তারা আরও অভিযোগ করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে এই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন করার চেষ্টা করছে। সংখ্যাটা ভয় ধরানো। ইরানের দাবি, এই হামলার সময় 20 লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। এ যেন শুধু সামরিক আঘাত নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। একই সঙ্গে এই সংঘাতের আরও একটি ভয়ঙ্কর দিক সামনে এসেছে। আগের ঢেউগুলোতেও ইরান শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি সবই ছিল হামলার আওতায়। এই অবস্থায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ স্পষ্ট বার্তা দিয়েছেন, আগ্রাসীদের জন্য অপমানজনক শাস্তি চাই। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে সশস্ত্র বাহিনী পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডারের মুখপাত্র আলী আবদুল্লাহি আলী আবাদি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের আলী আবদুল্লাহি আলী আবাদির এই মন্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয়। সেখানে তিনি বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী দেশের অখণ্ডতা রক্ষায় গর্বিত, বিজয়ী এবং অবিচল, আর এই পথ পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত অব্যাহত থাকবে। ক্ষেপণাস্ত্রের শব্দ, সাইরেনের চিৎকার, আর তার মাঝে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। ইরান কি এবার সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের গোপন পারমাণবিক শক্তির কেন্দ্রে? ঘটনার কেন্দ্রবিন্দু দিমোনা। এ শহরে অবস্থিত বহুল আলোচিত নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যাকে ঘিরে বহু বছর ধরে রহস্য, গোপনীয়তা আর আন্তর্জাতিক বিতর্ক। 21 মার্চ রাত আকাশ ছিঁড়ে নেমে আসে ইরানের ক্ষেপণাস্ত্র। একের পর এক বিস্ফোরণ, কেঁপে উঠছে দিমোনা ও আশপাশের এলাকা। সে আঘাত কি শুধুই প্রতিশোধ, নাকি ছিল নিখুঁত টার্গেট? ওপেন সোর্স বিশ্লেষকরা দ্রুত খুঁজে বের করেন হামলার সুনির্দিষ্ট স্থানাঙ্ক 31.066010 ডিগ্রি উত্তর, 35.038699 ডিগ্রি পূর্ব। মানচিত্রে চিহ্নিত সেই পয়েন্ট দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা কি কাকতালীয়, নাকি ইরান ইচ্ছাকৃতভাবে এমন একটি স্থানে আঘাত করেছে যেখানে থাকতে পারে পারমাণবিক গবেষণার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বা অবকাঠামো? তবে এখানেই শুরু হয় রহস্য। এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই যে সেখানে ইসরায়েলি পারমাণবিক বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। ইরানও এমন কোনো দাবি করেনি, বরং তারা বলছে এ হামলা ছিল তাদের নিজস্ব পারমাণবিক স্থাপনা নাতামস পারমাণবিক স্থাপনাতে হামলার প্রতিশোধ। ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত জানায়, মূল পারমাণবিক গবেষণা কেন্দ্র অক্ষত রয়েছে, কোনো বিকিরণ ছড়ায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও একই কথা বলেছে, অর্থাৎ সরাসরি পারমাণবিক স্থাপনায় আঘাত লাগেনি, কিন্তু আতঙ্ক পৌঁছে গেছে তার ভেতর পর্যন্ত। এই হামলার প্রভাব ছিল ভয়াবহ। দিমোনায় একটি ভবনে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্র। অন্তত 40 জন আহত হয়, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মানুষ, উদ্ধারকর্মীরা দৌড়াচ্ছে সময়ের বিরুদ্ধে। শুধু দিমোনা নয়, আরও একটি শহর আরাদে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরের অংশ। বহু ভবন ভেঙে পড়েছে, রাস্তায় ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। আহত নিহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ইরানের বিপ্লবী গার্ড IRGC জানায়, এটি ছিল তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর 73তম ধাপ। তারা দাবি করে, উত্তর ও দক্ষিণ ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি, নিরাপত্তা কেন্দ্র ও শহরকে টার্গেট করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ইসরায়েলের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। নিজেই স্বীকার করেছে যে কিছু ইন্টারসেপ্টর মাঝপথে কাজ করেনি, ফলে সরাসরি আঘাত লেগেছে জনবসতিপূর্ণ এলাকায়। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, এটি একটি খুব কঠিন রাত।
ইরান বার্তা দিচ্ছে স্পষ্ট, এটি শুধু শুরু। তাদের দাবি, তারা শুধু ইসরায়েল নয়, অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করেছে। সৌদি আরব, কুয়েত, বাহরাইনের ঘাঁটিতেও হামলার কথা বলা হয়েছে। এই যুদ্ধ এখন আর সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়ছে একাধিক দেশে, একাধিক ফ্রন্টে। সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, বিমানের আঘাত কি কেবল একটি সামরিক হামলা, নাকি এটি পারমাণবিক ছায়াযুদ্ধের এক নতুন অধ্যায়? দক্ষিণ লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি যুদ্ধবিমানকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় সম্ভাব্য হামলার উদ্দেশ্যে আসা বিমানটিকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সারফেস 2 এয়ার মিসাইল ছুড়লে সেটি পিছু হটতে বাধ্য হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানটি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দক্ষিণাংশে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিটের তাৎক্ষণিক তৎপরতায় বিমানটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং দ্রুত ইসরায়েলি সীমানার দিকে ফিরে যায়। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইলের ব্যবহার লেবানন যুদ্ধের কৌশলগত সমীকরণ বদলে দিচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে যখন দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত অঞ্চল দখলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তখন হিজবুল্লাহর এই পাল্টা প্রতিরোধ বড় ধরনের সংকেত দিচ্ছে। উত্তর ইসরায়েলের আকাশে হঠাৎ করে ভেসে ওঠে আতঙ্কের গর্জন, সাইরেন বেজে ওঠে, মানুষ দৌড়ে আশ্রয় খুঁজে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের কার্নিয়েল শহরে এক বিশাল রকেট হামলা চালিয়েছে। এই হামলায় 50 ব্যক্তি আহত হয়েছে। বিস্ফোরণ আর শেল ছিটকে তাদের শরীর ক্ষত বিক্ষত করেছে। ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা জানিয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। শুধু কার্নিয়েলই নয়, হাইফার উপকণ্ঠেও ছোড়া হয়েছে অন্তত 10টি রকেট। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পেরেছে, আবার কিছু নির্জন স্থানে পড়তে দেওয়া হয়েছে নির্ধারিত কৌশল অনুযায়ী। এই হামলার কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি বাহিনী একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত গ্যাস স্টেশন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সেই আগুনের জবাবেই যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে হিজবুল্লাহর প্রতিক্রিয়া। দক্ষিণ লেবানন আর উত্তর ইসরায়েল এখন কার্যত এক সক্রিয় যুদ্ধক্ষেত্র। ইসরায়েলি সাঁজোয়া যান, সামরিক ঘাঁটি এবং বসতিগুলো টানা হামলার মুখে। সংঘর্ষের মাত্রা দ্রুত বাড়ছে আর প্রতিটি মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আধুনিক মেরকাভা ট্যাঙ্ক 2বার আঘাত করে। শুধু তাই নয়, একটি সরিয়ে নেওয়ার হেলিকপ্টারকেও লক্ষ্যবস্তু বানানো হয়। এতে স্পষ্ট হয়, স্থল আর আকাশ দুই দিকেই আঘাত হানার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। আরও এক ধাপে তারা দেখায় নতুন সক্ষমতা। হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিট হঠাৎ করেই এক সাহসী আক্রমণ চালায়। মাটি থেকে আকাশে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে, ফলে সেটি এলাকা ছাড়তে বাধ্য হয়। এটি ইসরায়েলের আকাশ আধিপত্যের উপর সরাসরি চ্যালেঞ্জ। রাতভর চলতে থাকে স্থল অভিযান। আল কাওয়াজা এলাকার কাছে একটি অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়, যেখানে ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যান প্রস্তুত ছিল সামনে এগোনোর জন্য। হিজবুল্লাহ দাবি করেছে, তারা সীমান্ত এলাকায় ইসরায়েলের অগ্রগতি প্রতিহত করেছে। উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর সরাসরি হামলার মুখে পড়ে, যদিও আগে থেকেই বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছিল। হিজবুল্লাহ বলছে, এই বসতিগুলো এখন সামরিকীকৃত, তাই এগুলো তাদের কাছে বৈধ লক্ষ্য। দিনের আলোয় আবারও আকাশ জ্বলে ওঠে। দক্ষিণ লেবানন থেকে প্রায় 30টি রকেট ছোড়া হয় হাইফা উপসাগরের দিকে। আকাশ প্রতিরক্ষা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়। অধিকাংশ রকেট মাঝ আকাশেই ধ্বংস করা হয়। আপাতত বড় ক্ষয়ক্ষতির খবর নেই। আকাশে কি তবে বদলে যাচ্ছে খেলার নিয়ম? যেখানে একসময় অদৃশ্য ছিল শক্তি, আজ সেখানে দৃশ্যমান হয়ে উঠছে দুর্বলতা। মার্চ 19, এই দিনটিকে ঘিরে নতুন এক বিতর্ক, নতুন এক প্রশ্ন। ইরান দাবি করেছে, তারা তাদের মাজিদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন F-35 লাইটেনিং স্টেলথ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে। যদি এই দাবি সত্যি হয়, তাহলে এটি শুধু একটি হামলা নয়, এটি হতে পারে যুদ্ধের নিয়ম বদলে যাওয়ার সূচনা। কারণ এতদিন পর্যন্ত ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স এর এই অত্যাধুনিক যুদ্ধবিমানকে মনে করা হতো আকাশের অদৃশ্য সম্রাট। রাডারে ধরা পড়ে না, শত্রুর চোখ এড়িয়ে যায়, এটাই ছিল এর সবচেয়ে বড় শক্তি। কিন্তু ইরান বলছে, তারা সেই শক্তির কেন্দ্রেই আঘাত করেছে। কিভাবে? এখানেই আসে স্টেলথ বনাম তাক, একটি নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর লড়াই।
মাজিদ ক্ষেপণাস্ত্র রাডারের উপর নির্ভর করে না, এটি কাজ করে ইনফ্রারেড বা তাপ শনাক্ত করার প্রযুক্তিতে। অর্থাৎ এটি বিমানের রাডার সিগন্যাল খোঁজে না, বরং খোঁজে তার গরম ইঞ্জিন থেকে বের হওয়া তাপ। এবং এখানেই দুর্বলতা, একটি F-35 লাইটেনিং II এর শক্তিশালী ইঞ্জিন প্রচুর তাপ উৎপন্ন করে। আকাশের ঠান্ডা পরিবেশে সেই তাপ যেন অন্ধকারে জ্বলন্ত আগুনের মতো স্পষ্ট হয়ে ওঠে, ফলে রাডারে অদৃশ্য হলেও তাপের দুনিয়ায় সে আর অদৃশ্য নয়। বিশেষজ্ঞরা অনেক আগেই সতর্ক করেছিলেন, স্টেলথ প্রযুক্তি রাডারকে ফাঁকি দিতে পারে, কিন্তু পদার্থবিজ্ঞানের নিয়মকে নয়। তাপ তো লুকানো যায় না। ইরানের মাজিদ সিস্টেম প্রথম প্রকাশ পায় 2021 সালের 18 এপ্রিল একটি সামরিক কুচকাওয়াজে। এটি মূলত স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, যা কাছাকাছি আকাশসীমা রক্ষা করতে ব্যবহৃত হয়। রাডার ব্যবহার না করায় এটি নিজেও শত্রুর চোখে ধরা পড়ে না, নিঃশব্দে এগিয়ে যায়, হঠাৎ আঘাত হানে। এই ঘটনার আরেকটি দিকও রয়েছে, পাইলটের প্রতিক্রিয়া জানানোর সুযোগ কমে যায়, কারণ ইনফ্রারেড ক্ষেপণাস্ত্র কোনো রাডার সিগন্যাল দেয় না। ফলে বিমানের সতর্কতা ব্যবস্থা অনেক সময় কিছুই বুঝতে পারে না, যতক্ষণ না খুব দেরি হয়ে যায়। তবে এখানেই শেষ নয়। মার্চ 21 ইরান আরও দাবি করে তারা একটি ইসরায়েলি F-16 লাইটেনিং ফ্যালকন যুদ্ধ বিমানেও আঘাত হেনেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভোর 3:45 মিনিটে এই হামলা চালানো হয়। ইসরায়েল অবশ্য ভিন্ন কথা বলেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল ঠিকই, কিন্তু তাদের বিমান কোনো ক্ষতির শিকার হয়নি, বরং তারা মিশন সম্পন্ন করেই নিরাপদে ফিরে এসেছে। এই দুই বিপরীত দাবির মাঝে লুকিয়ে আছে বাস্তবতার ধোঁয়াশা। কিন্তু একটি বিষয় স্পষ্ট, যুদ্ধ এখন বদলে যাচ্ছে। শুধু শক্তিশালী অস্ত্র নয়, বুদ্ধিমত্তা আর কৌশলই এখন মূল অস্ত্র। ইরান বহুদিন ধরেই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল ব্যবহার করছে, যেখানে কম খরচের কিন্তু কার্যকর প্রযুক্তি দিয়ে শক্তিশালী প্রতিপক্ষকে চাপে ফেলা হয়। মাজিদ ক্ষেপণাস্ত্র সেই কৌশলেরই অংশ। প্রশ্নটা এখন আর শুধু একটি হামলার নয়, প্রশ্নটা হলো স্টেলথ প্রযুক্তির যুগ কি ফুরিয়ে আসছে? যদি তাপই হয়ে ওঠে নতুন লক্ষ্যবস্তু, তাহলে আকাশের অদৃশ্য রাজারা কি ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে? শেষ পর্যন্ত এই লড়াই একটাই কথা মনে করিয়ে দেয়, প্রযুক্তি যতই উন্নত হোক, পদার্থবিজ্ঞানের নিয়মের বাইরে কেউ নয়। আর সেই নিয়মই হয়তো আজ আকাশে নতুন ইতিহাস লিখছে।